আগামীতে রাজনীতির যে সম্ভাব্য পরিণতি ঘটতে যাচ্ছে বলে আমি মনে করি, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমালোচনা আমি গত 11 মাস ধরে করেছি, সেই 11 মাসের সমালোচনার মূল উদ্দেশ্য ছিল তিনি যেন ভালো করেন এবং তিনি যেন তার যে সংস্কার কর্মকাণ্ডগুলো করতে চাচ্ছেন সেই কর্মকাণ্ডগুলো একটা শেপ দিয়ে সুন্দর একটা অবস্থা তৈরি করে সসম্মানে বিদায় নিতে পারেন, এজন্য সমালোচনা করেছি। কিন্তু আজকে থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমি আর তার সমালোচনা করব না, সমালোচনা করার আর প্রয়োজন নেই। এই কারণ হলো, সরকার ঘুরে দাঁড়ানো, তার ভালো করা, এটা বলতে গেলে অসম্ভব হয়ে পড়েছে। আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে তার যে সরকারের এটা এখন একটা করোনারি ইউনিটে চলে গেছে, সিসিইউতে চলে গেছে অথবা আইসিইউতে চলে গেছে। এই সরকার ঘুরে দাঁড়াবে, ভালো কিছু করবে, আপনাদেরকে যাকে বলা হয় একটা নতুন বাংলাদেশ উপহার দেবে, নতুন বন্দোবস্ত দেবে, এটা আমার কাছে মনে হচ্ছে যেটা অসম্ভব একটা বিষয়। তো কাজেই কোন একটি দুর্বল সরকারের যে আসলে কিছুই করতে পারবে না, নিজের উপকার করতে পারবে না অন্যের ক্ষতি ছাড়া, তো তাদের সমালোচনা করা, তাদেরকে প্রমোট করা বা তাদের পেছনে সময় ব্যয় করাটা আমার কাছে ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি বলে মনে হয়। আমার শৈশব থেকে আমি যে কাজগুলো করেছি, একেবারে শৈশব থেকে আমি সাধারণত আমার জীবনের 99% ক্ষেত্রে আমি দ্বন্দ্ব, সংঘাত, কলহ, বিবাদ এগুলো এড়িয়ে চলেছি। প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া শুরু, বিশ্ববিদ্যালয় শেষ করেছি, দেশের বাইরে যেখানে শিক্ষার জন্য গেছি, কাজের জন্য গেছি, আসলে কারোর সাথে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, কাটাকাটি আসলে খুব এগুলো হয়ই নাই। সামান্য মতবিরোধ কখনো কখনো হলে এটা আবার মিটমাট করে ফেলেছি। ফলে অশান্তি, আমার জীবনে অশান্তির যে জিনিস এটা নেই। অসম্মান, আমি আসলে কাউকে অসম্মান করিনি কখনো, আমাকে আসলে কারোর সঙ্গে মানে কারো দ্বারা অসম্মানিত হতে হয়নি। এই জিনিসগুলো আমার ডিকশনারিতে নেই। বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে তুই তুকারি করে কথাবার্তা বলে, আমার এমন কোনো বন্ধু বান্ধব নেই যারা আমাকে তুই তুই করে বলে। আমরা ভদ্রচিত ভাবে তুমি তুমি করে সবাইকে বলি, আমাকেও আমার বন্ধুরা তুমি করে বলেন, আমিও তাদেরকে বলি। এমনকি আমার পরিবারে আমার দাদা দাদি, আত্মীয় স্বজন, মানে আমাদের মধ্যে তুই তুইকারি এই শব্দটি নেই। আমাকে কেউ তুই করে ডেকেছেন আমার পরিবারের আপনজন, এটা নেই। বরং আমার আব্বা অনেক সময় আমাকে, বেশিরভাগ সময় আমাকে আপনি করে কথা বলতেন। তো আমি আমার সন্তানদেরকেও সাধারণত কখনোই তুই তুকারি করে, সাধারণত না, কখনোই তুই তুকারি করে এই কথাগুলো বলি না। এই জিনিসগুলো আমার মধ্যে নেই পরিবারের মধ্যে। ফলে এই সমাজের অনেক কিছু আমি বুঝি না। তো যেটা বলছি যে আমি প্রতিযোগিতা করেছি, কিন্তু এই সময়ের মধ্যে অনেককে দেখেছি খুব হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, আবার দেউলিয়া হয়ে সব শেষ হয়ে গেছে। ওটা আমার জীবনে আসেনি। তো এই কারণে কি হলো যে যতক্ষণ পর্যন্ত আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একজন সম্ভাবনাময় মানুষ মনে করেছি, তারপরে তার কাছে অনেক কিছু আশা করেছি, তার সরকারের একটা ভবিষ্যৎ দেখেছি, আমি ততদিন পর্যন্ত সমালোচনা করেছি। কিন্তু আজ থেকে আমি আর তার সমালোচনা করব না, এবং আজ থেকে আমি যেটা বলার চেষ্টা করব সেটা হলো যে এই সরকার চলে যাওয়ার পরে আমাদের দেশে সম্ভাব্য কি পরিণতি হতে পারে সেই জিনিসগুলো বলবো, এবং একই সঙ্গে ইউনূস সরকারের জামানাতে ভালো যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো যেটা আগামীতে আমরা স্মরণ করব তার চলে যাওয়ার পরে, সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো। প্রথমত যেটা বলা দরকার সেটা হলো যে আমি শেখ হাসিনার জমানার শেষ দিক নয়, একেবারে 2014 থেকে বলে আসছি যে শেখ হাসিনার পতন অনিবার্য। তবে বাস্তবতা হলো যে শেখ হাসিনার পতনের পরে যেটা আসবে সেটা শেখ হাসিনার চেয়ে খারাপ সময় আসবে। তো একই কথা এখানে প্রযোজ্য, আগামী 5 থেকে 10 বছর সময় আমাদের এই রাজনীতি বড় অশান্ত থাকবে, উথাল পাথাল হবে, বারবার ক্ষমতার পট পরিবর্তন হবে, নতুন নতুন মুখ আসবে। এবং এখন যে পরিস্থিতি আপনি দেখছেন যেটা শেখ হাসিনা জমানার চেয়ে খারাপ, আর আগামীতে যে পরিস্থিতি আপনি দেখবেন যেটা বর্তমান জমানার চেয়ে খারাপ, এটাই আমার দৃষ্টিতে একটা রাজনৈতিক হিসাব। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবেন, কিভাবে যাবেন, কখন যাবেন, এটা আল্লাহ জানেন, কিন্তু তাকে যেতে হবে। 2 নম্বর হলো যে তার ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, তার পক্ষে ভালো কিছু করা এখন আর সম্ভব নয়। তার সকল কিছু অর্গান, মানে তার যে সাহায্যকারী হাতগুলো, এগুলো সব দুর্বল হয়ে পড়েছে, প্যারালাইজড হয়ে গেছে। তো কাজে এখানে ইনজেকশন করা, তাকে উজ্জীবিত করার চেয়ে বরং তার অবর্তমানে এই বাংলাদেশটা কেমন হতে পারে এটার ইতিবাচক কিছু দিক বলবো। যেমন 1 নম্বরে বলি যে
শেখ হাসিনার জমানাতে আসলে ব্যাংকগুলোর অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল, অর্থ ব্যবস্থা খারাপ হয়ে পড়েছিল। শত প্রতিকূলতার মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সহযোগী লোক রয়েছেন তারা উদ্যোগী হয়ে এখন পর্যন্ত একটা ক্রিমিনাল অফেন্স ঘটায়নি। কাউকে বলেনি মামলা দাও, মোকদ্দমা দাও। এমনকি তার যারা উপদেষ্টা রয়েছে তাদেরকে ছোট লোক, নিম্ন জাতের লোক, তারপর শেষে চোর, গুন্ডা, বদমাশ বলে অসংখ্য মানুষ গালাগাল করেছে, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে মামলা করেনি। এখানে মামলা মোকদ্দমাগুলো হয়েছে মূলত বিএনপির লোক করেছে, জামাতের লোক করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন রয়েছে এই কাজগুলো করেনি। তো এটা আগামী দিনে আফসোস করবেন যে এমন একটা দল বা এমন একটা গোষ্ঠী সরকারে ছিল যে গোষ্ঠী নিজেরা উদ্যোগী হয়ে তারা মামলার বাদী হয়নি, মামলা করেনি। তারা হয়তো দেখা গেল যে আপনি অভিযোগ করবেন যে তারা এটা বাধা দিতে পারতো বা এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতো, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি তো বললাম যে এটা নিয়ে আলোচনা করবো না, কিন্তু আপনারা আফসোস করবেন যে আগামীতে যারা শাসক তারা যখন নিজেরা অত্যাচারের স্টিম রোলার চালাবে তখন আপনি আফসোস করবেন যে ইউনূসের জমানা ভালো ছিল। এর কারণ হলো ইউনূস নিজে, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নিজে কখনো বা ওনার যারা লোকজন আছে অত্যাচারের ভূমিকায় অবতীর্ণ হননি, মামলা মোকদ্দমা দেননি। এটা হলো 2 নম্বর জিনিস। আগামীতে এই জিনিসগুলো স্মরণ করতে হবে এবং ভাবতে হবে। 3 নম্বরে যেটা মনে হচ্ছে যে এখানে যারা আছেন মোরালে সবাই আপাদমস্তক ভদ্রলোক মানুষ। আমরা তাদেরকে নানাভাবে উত্তেজিত করেছি, নানাভাবে আমাদের মতো করে তাদেরকে অভদ্র বানানোর চেষ্টা করেছি, তাদেরকে আঘাত করার চেষ্টা করেছি, তাদের চরিত্র নিয়ে নানাভাবে কথা বলার চেষ্টা করেছি, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমরা তারপরে শেষে কারো কারোর সঙ্গে দেখা গেছে যে আমার দ্বন্দ্ব সংঘাত হয়েছে। কিন্তু আমি হিসাব মিলিয়ে দেখি যে আমি কখনো দুর্বল, অসহায় এবং আমার পর্যায়ের নয় এরকম কারোর সঙ্গে কখনো প্রতিযোগিতা করিনি, কারোর সঙ্গে দ্বন্দ্ব সংঘাত করিনি, মারামারি কাটাকাটি করিনি। অধিকান্ত আমার অনেক শক্তিশালী প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী যখন বিপদে পড়েছে আমি সবার আগে সাহায্য করতে এগিয়ে গিয়েছি। এমন অনেক ঘটনা ঘটেছে যে আমার সেই সাহায্যটুকু না হলে হয়তো তার অস্তিত্ব টিকতো না। এরকম বহু ঘটনা জীবনে বহুবার ঘটেছে যে 2 বছর, 3 বছর, 5 বছর একজনের সঙ্গে আমার শত্রুতা, মুখ দেখা দেখি বন্ধ, তারপরে প্রতিযোগিতা, কিন্তু ভদ্রসিত ভাবে। যখন জানতে পারলাম যে সেই মানুষটি অসহায় হয়ে পড়েছে, বিপদগ্রস্ত হয়ে পড়েছে, আমি সবার আগে এগিয়ে গিয়েছি এবং সাহায্য করেছি, সহযোগিতা করেছি। 1 2 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা সহজ সরল জীবন দিয়েছেন। সেই সহজ সরল জীবন, আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেখানে অভাব কি জিনিস আমি কখনো দেখিনি। মামলা মোকদ্দমা, ঝক্কি ঝামেলা, অশ্লীলতা, অশ্রাব্যতা আমাদের 14 জেনারেশন আমি কখনো দেখিনি। ক্ষুধার সময় খাবার পেয়েছি, প্রয়োজনের সময় সব জিনিস পেয়েছি। আমার নিজের যখন কর্মজীবন শুরু হলো, জীবনের একটি মাস যায়নি যে মাসে আমার আয় করা শিখেছি আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। 100 টাকা উপার্জন করেছি, 99 টাকা খরচ করেছি। হাতে 100 টাকা আছে, 90 টাকা বিনিয়োগ করেছি, 10 টাকা সঞ্চয় করেছি। এভাবেই আমার ব্যবসায়িক জীবন 91 থেকে শুরু আজ অবধি চলছে। ফলে বছর শেষে 1 টাকা হলে আমার লাভ হয়েছে।